আজকে প্রথমে আলোচনা করব ইকোনমিক থিওরি। ইকোনমিক থিওরি সম্পর্কে একটু কথা বলবো, তারপরে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন সম্পর্কে কথা বলবো। দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, একটা হলো ইকোনমিক থিওরি, একটা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এটা হলো অর্থনৈতিক তত্ত্ব, যেটা বলা হয় আমরা বলি ইকোনমিক থিওরি। ইকোনমিক থিওরি বলতে যেটা বোঝায়, economic theory is a broad concept of explanation and understanding the movement of goods in a market. তার মানে যে অর্থনৈতিক তত্ত্ব একটি বাজারের পণ্য চলাচলের যে ব্যাখ্যা এবং বোঝার জন্য বিস্তৃত যে ধারণা, সেই ধারণাকে আমরা ইকোনমিক তত্ত্ব বলতে পারি। এটা হলো যে কনসেপ্টটা প্রোডাকশন, এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা মার্কেটের ভিতরে যে মুভমেন্ট করে, চলাচল করে, বা সেই মুভমেন্ট সম্পর্কে যে ব্যাখ্যা এবং বোঝানোর যে দক্ষতা বোঝা, সেই কনসেপ্টটাকেই আমরা বলে থাকি ইকোনমিক থিওরি। আরেকটা যদি বলি যে theoretical economic concept typically have the scientific backing or studies to prove and disprove a stated hypothesis. তার মানে হচ্ছে তাত্ত্বিক অর্থনৈতিক ধারণাগুলি একটি বৈজ্ঞানিক সমর্থন বা একটি অধ্যয়নকৃত বা অনুমানকে প্রমাণ করতে বা প্রমাণ করার জন্য যে অধ্যয়ন করে, সেই বিষয়টাকে আমরা ইকোনমিক থিওরি বলতে পারি। অথবা বলা যায় ন্যাশনাল গভর্নমেন্ট অলসো হ্যাভ ইন্টারেস্টেড ইন দিস ইকোনমিক থিওরিজ অফ ইকোনমিক। তার মানে এই জায়গায় জাতীয় যে সরকারগুলি আছে, সরকারগুলি অর্থনৈতিক তত্ত্বগুলোর প্রতি আগ্রহ দেখায়। মোট কথা হচ্ছে ইকোনমিক থিওরি হচ্ছে একটা প্রোডাক্ট বাজারের ভিতরে কিভাবে মুভমেন্ট করে, কিভাবে চলাচল করে, এটা দাম বাড়ে, দাম কমে, বিভিন্ন ধরনের যে অবস্থার পরিবর্তন হয়, সেই অবস্থার পরিবর্তনগুলা যে থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা হয় বিস্তারিত হয়, সেটাকে আমরা ইকোনমিক থিওরি বলে থাকি। বুঝতে পারছো? জি স্যার। আরেকটু যদি বলি যে ইকোনমিক থিওরি প্রোভাইড outlet for research in all areas of economic based on rigorous theoretical reasoning and the topic the mathematics that are supported by analysis of economic problem. এই জায়গায় এই থিওরি বলতে যে কথাটা বলছে যে অর্থনৈতিক তথ্য, কঠোর তাত্ত্বিক যুক্তি এবং অর্থনৈতিক সমস্যার বিশ্লেষণ দ্বারা সমর্থিত গণিতের বিষয়গুলির ভিত্তিতে অর্থনীতির সমস্ত ক্ষেত্রে গবেষণা করা হয় এবং এটার আউটলেট সরবরাহ করা হয়। তার মানে উৎপন্নের উপর যে গবেষণা করা হয়, গবেষণার উপরে যে রেজাল্টটা চলে আসে, সেটার আউটলেট বের করে, এটাই হচ্ছে ইকোনমিক থিওরির কাজ। It is the published article contribute of the understanding and solution substantive economic problem. তারপর প্রকাশিত যে নিবন্ধগুলি বা স্থিতিশীল অর্থনীতির যে সমস্যাগুলা, ওগুলার বোঝা এবং সমস্যার সমাধান করা। একটি হলো বুঝতে হবে এবং সলিউশন করতে হবে। ওই সমস্যাগুলার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, পাশাপাশি সলিউশন করতে হবে। মোট কথা একটা বাজারে কোনো প্রোডাক্টের সমস্যা ফাইন্ড আউট করা এবং সমস্যাটা বুঝে ওটা আবার সলিউশন করা, এটাই হচ্ছে ইকোনমিক থিওরির কাজ। মোটামুটি আইডিয়া হয়েছে না স্যার? এই ইকোনমিক থিওরি তো তাহলে মানে স্ট্যাটিস্টিক্স এর সাথে মানে একটু সামঞ্জস্যপূর্ণ, তাই না স্যার? স্ট্যাটিস্টিক্স এর সাথেও কিছু সামঞ্জস্যপূর্ণ আছে, এতটুকু জানলেই চলবে। আর এক কথায় যদি বলো যে ইকোনমিক হলো একটা বাজারের ভিতরে একটা প্রোডাক্টের যে বিস্তারিত ব্যাখ্যা, তথ্য বা এর সম্পর্কে কোনো সমস্যা, ওই সমস্যার বিশ্লেষণ করে সমাধান করা, এটাই হচ্ছে ইকোনমিক থিওরির কাজ। এরপরে আমরা দেখব ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমাদের সাধারণত চারটা। একটা হলো ল্যান্ড, আর হচ্ছে লেবার, আর হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে এন্টারপ্রেনারশিপ। এই চারটা হচ্ছে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তার মানে একটা
উৎপাদন করতে গেলে, কোনো একটা পণ্য উৎপাদন করতে গেলে কি কি বিষয় বিবেচনা করা দরকার, এই চারটা লেবার, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড এন্টারপ্রেনারশিপ, এই চারটা ছাড়া কখনোই প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব নয়। তো ল্যান্ড কি জিনিস সেটা আমরা আগে থেকে, এই চারটা সম্পর্কে আমাদের একটু পরিষ্কার ধারণা থাকা দরকার। ল্যান্ড আমরা সার্বিক অর্থে যেটা বুঝি সেটা জমিকে বোঝানো হয়। তো আমরা দেখি এটা সম্পর্কে কি কি তথ্য আমাদের আছে সবগুলা। দেখো তো, প্রথমেই যে ল্যান্ড সম্পর্কে লেখছে জিনিসটা, ল্যান্ড ইজ এ ইকোনমিক রিসোর্স। Land is a economic resource encompassing natural resource found within a nation economy. তার মানে ভূমি হলো একটি অর্থনৈতিক সংস্থান যা একটি দেশের অর্থনীতির মধ্যে পাওয়া প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত। প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত তার মানে এই জায়গায় শুধু যে জমি, আমরা যেটা সার্বিক অর্থে বুঝি যে জমিগুলো ল্যান্ড, এই জায়গায় অর্থনীতির ভাষায় শুধু জমি ল্যান্ড না, মূল কথা প্রাকৃতিক উৎস থেকে যে সম্পদগুলো আমরা পাই, ওই রিসোর্সের, ন্যাচারাল রিসোর্সের সমস্ত বিষয়গুলাই আমরা ল্যান্ড বলে আখ্যায়িত করতে পারি। যেমন বলছে দিস রিসোর্স, যে রিসোর্সগুলো বলছে দিস রিসোর্স ইনক্লুড, এই রিসোর্সের মধ্যে কি কি বিষয় ইনক্লুড আছে। যেমন ধরো টিম্বার, টিম্বার বলতে আমরা বনজ কাঠকে বুঝে, বনের মধ্যে যে পাহাড়ি এলাকায় বা আমাদের যে বন আছে, এরকম বিভিন্ন বনের থেকে যে কাঠ সংগ্রহ করা হয় সরকারিভাবে, এটাও একটা প্রাকৃতিক উৎস, এটাকেও ল্যান্ড বলা হয়। এরপরে বড় ল্যান্ড, ল্যান্ড মানে এটাকে জমিকে বুঝাইছে। এরপরে ফিশারিজ, যেটা মাছকে বুঝাইছে, ফার্ম, তারপরে আদার সিমিলার ন্যাচারাল রিসোর্স। মূল কথা কয়েকটা লিখে ওরা বুঝাইছে এরকম ভাবে প্রাকৃতিক ভাবে যে রিসোর্স গুলো আমরা পাচ্ছি, সমস্ত রিসোর্স গুলোর নামই হচ্ছে ল্যান্ড। বুঝতে পারছো কি তামান্না, জান্নাত? তার মানে আমরা যেটা সার্বিক অর্থে বুঝি যে লেবার জমি, শুধু জমি না, জমি ছাড়াও প্রাকৃতিক সম্পদগুলা যেটা পাই সেটা আমাদেরকে ল্যান্ড বলে আখ্যায়িত করতে হবে। আরো কিছু আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল্যান্ড ইজ ইউজুয়ালি এ লিমিটেড রিসোর্স। ল্যান্ড সাধারণত একটা সীমিত রিসোর্স থাকে ফর মেনি ইকোনমিক্স। এই যে ইকোনমিক্স, জমি সাধারণত অর্থনীতির সীমিত সংস্থান বা সীমিত একটা রিসোর্স থাকে। তারপরে হচ্ছে অলদো সাম ন্যাচারাল রিসোর্স সাচ অ্যাজ টিম্বার, তারপরে ফুড মানে যেটা খাবার আমরা বলি, তারপরে অ্যানিমেলস আর রিনিউয়েবল, দ্য ফিজিক্যাল ল্যান্ড ইজ ইউজুয়ালি এ ফিক্সড রিসোর্স। তার মানে এই জায়গায় যেটা বলছে যে ন্যাচারাল রিসোর্সের ভিতরে যেমন টিম্বারের কথা বলছে, বা খাবারের কথা বলছে, অ্যানিমেলসের কথা বলছে, এগুলোকে রিনিউয়াল করা সম্ভব, রিনিউয়েবল করা সম্ভব। যেমন অ্যানিমেল, যে সমস্ত পশুগুলো আছে, এগুলো থেকে তো আমরা আরো বৃদ্ধি করতে পারি, কাঠও বৃদ্ধি করা যায়। কিন্তু যে জিনিসটা ফিজিক্যাল ল্যান্ড বলতে আমরা যে জমিটা বোঝাই, ওই জমিটা ইউজুয়ালি ফিক্সড রিসোর্স। এই জমিটা একবারে স্থায়ীভাবে যতটুকু আছে অতটুকু, এটা বৃদ্ধি করা সম্ভব নয়। তার মানে যে ন্যাচারাল রিসোর্সের ভিতরে কিছু অংশ আমরা রিনিউয়েবল করতে পারি, চাষবাস করে এটা বাড়াইতে পারি। তারপরে আর কিছু অংশ আছে সেটা বাড়ানো সম্ভব না। যেমন জমি, বাংলাদেশের আয়তন 1971 সালে যা ছিল, এখনো এই এত বছর পরেও ওই একই পরিমাণ আয়তন আছে, ঠিক কিনা? স্যার ওই যে মাঝখানে যে সিট মহলগুলো আসলো, ওখানে আয়তন একটু বাড়ছে, ওখানে হয়তো একটু বাড়ছে। এটা রেয়ার পরিবর্তন, সাধারণত খুব কম পরিবর্তন হয়। বেসিক্যালি আমাদের যে এইগুলা হয়, রিসোর্স গুলা থাকে, প্রাকৃতিক রিসোর্স, এটা একটু ফিক্সড থাকে। সারা বিশ্বের কথা যদি, আন্তর্জাতিক ইকোনমিক্সের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে দেখবা যে জমি যতটুকু আছে ততটুকুই আছে। হয়তো কোনো একটা দ্বীপ কোথাও বেরোইছে, বা আগে সুন্দরবনের ভিতরে, বা যে আমাদের বলে সেন্ট মার্টিন দ্বীপ হয়তো প্রথম দিকে ছিল না, ওটা পরে করছে, হাতিয়া দ্বীপ এরকম ছিল না, এখন করছে। এরকম রেয়ার কিছু জমি বাড়ছে, বাকি বেসিক্যালি জমি এটা বাড়ানো সম্ভব। আমরা যেরকম এই যে টিম্বার, কাঠ যেরকম গাছ লাগাইয়া এটা বাড়ানো সম্ভব, ফুড যেরকম চাষাবাদ করে বাড়ানো সম্ভব, এনিমেল যেরকম আমরা যদি এটাকে যত্ন করি বা খাবারের মাধ্যমে পালন করি, তাহলে এনিমেল গুলো বাড়ানো সম্ভব। বাট এই জমিটা ওই জিনিসের মতো বাড়ানো সম্ভব নয়। বুঝতে পারছো জিনিসটা?
এরপরে আরেকটা কথা লিখছে যে নেশন মাস্ট বি কেয়ারফুলি ইউজ দেয়ার ল্যান্ড রিসোর্স বাই ক্রিয়েটিং এ মিক্স অফ ন্যাচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। বলছে যে অবশ্যই যারা জাতি আছে, জাতিগণ আছে, অবশ্যই প্রাকৃতিক এবং শিল্প ব্যবহারের মিশ্রণ তৈরি করে তাদের ভূমি বা সম্পদ যেগুলা আছে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। এটা যদি সাবধানতার সাথে ব্যবহার না করি তাহলে দেখা যাবে যে এটার অপব্যবহার হয়ে যাবে, তাহলে ক্ষতি হবে। যেহেতু এটা সীমিত, যে কোনো জিনিসে যদি সীমিত থাকে ওটার ব্যবহার কিন্তু খুব সতর্কতার সাথে আমাদের করতে হয় যাতে অপচয় না হয়, সেই কথাই এই জায়গায় বলছি। তাহলে ল্যান্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া ক্লিয়ার? জি স্যার। এখন আমরা দেখব লেবার। লেবার বলতে আমরা শ্রম বোঝায়। শ্রম বলতে আমরা এক কথায় যেটা বলি যে লেবার রিপ্রেজেন্ট হিউম্যান ক্যাপিটাল অ্যাভেলেবল টু ট্রান্সফর্ম র অ্যান্ড ন্যাশনাল রিসোর্স ইনটু কনজিউমার গুডস। তার মানে এটি বোঝা যাচ্ছে যে শ্রম বা কাঁচামাল বা জাতীয় সম্পদকে তার সামগ্রীতে রূপান্তর করে, মানে উপলব্ধ মানব মূলধনকে প্রতিনিধিত্ব করে। তার মানে যে সমস্ত হিউম্যান কি করে প্রাকৃতিক সম্পদকে কাঁচামাল থেকে ট্রান্সফার করে বা পরিবর্তন করে কনজিউমার গুডসে রূপান্তর করতে পারতেছে, ব্যবহারযোগ্য একটা পণ্যে রূপান্তর করতে পারছে, যাদের মাধ্যমে, যে হিউম্যান বিং এর মাধ্যমে, ওই হিউম্যান বিংকে আমরা লেবার বলে থাকি। যেমন ধরো একজন শ্রমিক, একটা শ্রমিক কি করে কাঁচামাল থেকে আমরা পণ্য তৈরি করি। যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিসিন, বিভিন্ন ধরনের কাঁচামাল থাকে, মেডিসিন থাকে, ওই মেডিসিন দিয়ে আমরা ওষুধ তৈরি করি। তো এই কাঁচামাল থেকে ওষুধ তৈরি করতে মাঝখানে যে হিউম্যান ব্যবহার করা হয়, তাদের একটা পারিশ্রমিক দেওয়া হয়, সেটাকে আমরা লেবার বলে থাকি। আচ্ছা, তারপরে হচ্ছে যে হিউম্যান ক্যাপিটাল ইনক্লুড অল অ্যাবল ইন্ডিভিজুয়ালস, তারপরে ক্যাপাবল অফ ওয়ার্কিং দ্য নেশন ইকোনমি অ্যান্ড প্রোভাইডিং ভেরিয়াস সার্ভিস টু আদার ইন্ডিভিজুয়াল অর বিজনেস। তাহলে এই হিউম্যান ক্যাপিটালের ভিতরে কি কি অন্তর্ভুক্ত আছে সেটা বলছে যে মানব মূলধনের মধ্যে সাধারণত যে বিষয়গুলো রয়েছে, সমস্ত সক্ষম দেহযুক্ত যে মানুষ ব্যক্তিগুলো আছে, যারা জাতির অর্থনীতিতে কাজ করতে বা অন্যান্য কাজ বা ব্যবসায়ের বিভিন্ন পরিষেবা বা সেবা দিতে সরবরাহ করতে সক্ষম, ওই সমস্ত লোকগুলাকেই আমরা হিউম্যান ক্যাপিটাল বলে থাকি। আই মিন সুস্থ সবল একজন মানুষ যারা কাজ করতে পারে, শ্রম দিতে পারে, তাদের সেই সমস্ত ব্যক্তি গুলাকেই কি বলবো, যে হিউম্যান ক্যাপিটাল বলবো। ঠিক আছে? এরপরে আরেকটা আছে যে হিউম্যান ক্যাপিটাল ক্যান অলসো বি ইমপ্রুভড থ্রু ট্রেনিং অর এডুকেটিং ওয়ার্কার টু কমপ্লিট টেকনিক্যাল ফাংশন অর বিজনেস টাস্ক when working with other economic resources। এই জায়গায় একটা চমৎকার কথা বলছে যে অন্যান্য অর্থনৈতিক সংস্থার সাথে কাজ করার সময় যুক্তিসঙ্গত কাজগুলি বা ব্যবসায়িক কাজগুলিকে সম্পন্ন করতে বিভিন্ন সময় প্রশিক্ষণ এবং কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমেও মানুষের মূলধনের উন্নয়ন করা সম্ভব, লেবারের উন্নয়ন করা সম্ভব। অনেক সময় দেখা যায় যে আগে তো টেকনোলজি ব্যবহার খুব কমিত না, এখন আবার টেকনোলজির ব্যবহার হচ্ছে। এখন অনেক জিনিস প্রোডাক্ট তৈরি হচ্ছে যে মানুষরা টেকনোলজির মাধ্যমে খুব দ্রুত অনেক বেশি উৎপাদন করতে পারছে। আগে যে জায়গায় হাতে উৎপাদন করতো যে পরিমাণ, এখন মেশিনের মাধ্যমে, ওই মেশিনগুলো যদিও মানুষের পরিচালনা করতেছে, প্রশিক্ষণের মাধ্যমে তারা অগ্রগতি হইতেছে। ওই মানুষগুলো এই ট্রেনিং আপ হওয়ার মাধ্যমে, এডুকেটেড হওয়ার মাধ্যমে যে কাজগুলো করছে টেকনোলজি ব্যবহার করে অনেক দ্রুত, আগের সাথে অনেক বেশি রিসোর্স গুলাকে ব্যবহার করে অধিক গুডস বা পণ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে। এই সমস্ত বিষয়গুলোকেও আমরা হিউম্যান ক্যাপিটাল বলবো বা লেবার বলবো। এই লেবারের অন্য নাম বলতে পারো হিউম্যান ক্যাপিটাল। লেবারের অন্য নাম কি বলতে পারো? হিউম্যান। আচ্ছা, এরপরে আমরা দেখবো এটা লেবার, তারপর আছে ক্যাপিটাল। ক্যাপিটাল সম্পর্কে আমরা একটু capital capital can represent the monetary resource companies use to purchase natural resource, land,
and other capital goods. এই ক্ষেত্রে আহ, মূলধন প্রাকৃতিক সম্পদ, জমি বা অন্যান্য মূলধনের পণ্য ক্রয়ের জন্য ব্যবহৃত আর্থিক সম্পদের প্রতিনিধিত্ব করতে হবে। তার মানে যে মূলধন, এটাকে টাকা দিয়ে বোঝায়, টাকা বা অন্য কিছু যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটার আর্থিক মূল্য আছে, যেটার মাধ্যমে আমরা প্রাকৃতিক রিসোর্স পারচেস করতে পারি বা ক্রয় করতে পারি, জমি পারচেস করতে পারি বা অন্যান্য ক্যাপিটাল গুডস যেগুলো আছে যেগুলো পারচেস করতে পারি, সেটাকে আমরা মূলধন বলে থাকি। এরপর আছে monetary resource flow through a nation economy as individual buy and sell resource to individual and business. বলছে যে ব্যক্তি টু ব্যক্তি বা ব্যবসায়ের জন্য সংস্থান কেনা বা বিক্রয়, ক্রয় বা বিক্রয় করার কারণে আর্থিক সংস্থানগুলি একটি দেশের অর্থনৈতিক মধ্য দিয়ে প্রভাবিত হয়ে থাকে। তার মানে পারচেস এবং সেলসের মাধ্যমে ব্যক্তি এবং ব্যক্তি, ইন্ডিভিজুয়াল এবং বিজনেস, ব্যক্তি টু ব্যক্তি হতে পারে, বিজনেস টু বিজনেস হতে পারে, যে পারচেস গুলা হয় সেই পারচেস গুলাকে আমরা আর্থিক ক্যাপিটাল বলতে পারি। আরেকটা আছে যে ক্যাপিটাল অলসো রিপ্রেজেন্ট দ্য মেজর ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স ইন্ডিভিজুয়াল এন্ড কোম্পানিজ ইউজ when producing goods and service. These assets include building, production facility, equipment, vehicles and other similar items. এই ক্ষেত্রে বলছি যে মূলধন বা সংস্থাগুলির পণ্য বা পরিষেবা উৎপাদন করার সময় ব্যবহৃত হয়, প্রধান শারীরিক সম্পদের প্রতিনিধিত্ব করে। যে সকল সম্পদগুলো ফিজিক্যাল কনস্ট্যান্ট আছে বা ফিজিক্যাল কি আছে, সেই কনসিস্টেন্স আছে, সেগুলো পারচেস করার জন্য আমরা মূলধন ব্যবহার করে থাকি। যেহেতু এই মূলধনগুলা বা এই মেশিনারিজ গুলা পণ্য উৎপাদন করতে বা সেবার সার্ভিস দিতে কাজে লাগে। উদাহরণস্বরূপ আমরা লিখছি যে অ্যাসেট গুলা আমরা সাধারণত মূলধনের মাধ্যমে ক্রয় করে থাকি, সেটা বিল্ডিং হতে পারে, তারপর প্রোডাকশন ফ্যাসিলিটি হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে বা যন্ত্রাংশ, ভেহিকেল হতে পারে, যানবাহন যেটা হতে পারে। এছাড়াও সিমিলার যে অ্যাসেট গুলো আছে, সেটা মোটর ভ্যান হতে পারে, মেশিনারিজ হতে পারে, আরো যে বিষয়গুলো সাধারণত উৎপাদন কাজ করার জন্য বা সেবা বৃদ্ধির জন্য যে মেশিনারিজ গুলা বা যে সম্পদগুলো ক্রয় করা হয়, সেটা আমরা মূলধনের মাধ্যমে ক্রয় করে থাকি। এই ছিল আমাদের মোটামুটি মূলধনের তথ্য। এরপরে আমাদের আছে এন্টারপ্রেনারশিপ, যেটাকে আমরা উদ্যোগ বলি, শিল্প উদ্যোগ। শিল্প উদ্যোগ বলতে যেটা এন্টারপ্রেনারশিপ ইজ কনসিডার্ড এ ফ্যাক্টর অফ প্রোডাকশন। তার মানে এটা একটা উৎপাদনের বিবেচ্য বিষয় হিসেবে কি করছে নিচে, বিকজ economic resource can exist in economy and not be transformed into consumer goods. তো এই ক্ষেত্রে উদ্যোগটাকে উৎপাদনের একটি উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তার কারণ হলো অর্থনীতিতে অর্থনৈতিক সংস্থান করতে পারে এবং ভোক্তা সামগ্রীতে রূপান্তর করা যায়। তার মানে যে সম্পদগুলা আমরা প্রাকৃতিক রিসোর্স থেকে পাই, এটা কিন্তু সরাসরি আমরা ভোক্তারা ব্যবহার করতে পারি না। তো এটাকে ট্রান্সফর্ম করার জন্য বা এটাকে রূপান্তর করার জন্য একজন উদ্যোক্তার অবশ্যই দরকার হয়। আর যারা এটা কাজ করে থাকে তাদেরকে আমরা উদ্যোক্তা বলে থাকি। তার মানে আমাদের কাছে প্রাকৃতিক যে রিসোর্স থেকে একটা তৈরি পণ্য আমাদের কাছে যারা নিয়ে আসে, তারাই হচ্ছে আমাদের এই জায়গায় এন্টারপ্রেনারশিপ। বুঝতে পারছো জান্নাত? এরপর একটা আছে এন্টারপ্রেনারশিপ ইউজুয়ালি হ্যাভ অ্যান আইডিয়া ফর ক্রিয়েটিং এ ভ্যালুয়েবল গুডস অর সার্ভিস and assume the risks involved in the transforming economic resource into consumer product. তার মানে যে ভোক্তাদের, উদ্যোক্তাদের সাধারণত একটি মূল্যবান পণ্য বা পরিষেবা তৈরি করার জন্য যে ধারণা লাগে, একটা ক্রিয়েটিভ আইডিয়া লাগে, সেই আইডিয়াগুলা ভোক্তাদের পণ্যগুলিতে অর্থনৈতিক সংস্থান এর মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে তাদের কাছে মানে ঝুঁকি নিয়ে তাদের কাছে পৌঁছানোর যে মাধ্যমটা ব্যবহার করে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান, সেটাকে আমরা এন্টারপ্রেনারশিপ বলতে পারি। মোট কথা এই জায়গায় যে যারা উদ্যোগ নিয়ে প্রাকৃতিক সম্পদকে মুক্ত কনজিউমার গুডস বানায়, তাদেরকে আমরা এন্টারপ্রেনারশিপ বলে থাকি। কারণ যেহেতু তারা যদি এটা না বানায়, আমরা যারা জনগণ আছি তারা কিন্তু এই প্রোডাক্টটা সরাসরি ব্যবহার করতে পারতেছি। উদাহরণস্বরূপ আমরা অনেক বলতে পারি, যেমন ধরো খনিজ তেল, এটা তো পানির থেকে বা ইয়ার থেকে ওঠানো হয়, মাটির নিচে থেকে।
বা যে খনিজ পদার্থগুলো আছে এগুলো কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। তো এটাকে একটা উদ্যোক্তারা এটাকে প্রসেসের মাধ্যমে আমাদের কাছে তেল আকারে নিয়ে আসে। অনুরূপভাবে আমরা স্বর্ণের খনি থেকে যে স্বর্ণ পাই, ওই স্বর্ণগুলো কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না। একদল উদ্যোক্তা আছে, তারা এটা প্রসেসিং করে আমাদের কাছে পৌঁছায়। অনুরূপভাবে বিভিন্ন খাবারের কথা যদি আমরা বলি, যে খাবারগুলো সরাসরি সংগ্রহ করে আমরা খেতে পারি না, ওটা প্রসেস করে আমাদের কাছে পৌঁছানো হয়। দেখবা আমাদের কাছে কত খাবার আছে, 7 বলে দেখবা খাবারের ট্রলি আছে অনেকগুলো। তো ওটা থেকে আমরা সরাসরি নিয়ে প্যাকেটজাত খাবার থেকে আমরা নিয়ে শুধু খাইলাম। এইটা যারা তৈরি করতেছে বা যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করতেছে তাদেরকে আমরা উদ্যোক্তা বলে থাকি বা এন্টারপ্রেনারশিপ বলে থাকি। এবার বুঝছো? তাহলে এই ছিল আমাদের মোটামুটি প্রথম অধ্যায়ের আলোচনা। প্রথম অধ্যায়ে আমরা প্রথমে আলোচনা করেছিলাম কি ইকোনমিক্স এর সংজ্ঞা, তারপরে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, তারপরে মাইক্রো এবং ম্যাক্রোর মধ্যে পার্থক্য আলোচনা করছিলাম। তারপরে স্কোপ অফ ইকোনমিক্স আলোচনা করা হয়েছে। এরপরে আমরা আলোচনা করছিলাম যে কিছু কনসেপ্ট আছে না, কনসেপ্ট প্রোডাক্ট, তারপরে কমিউনিটি, প্রোডাক্ট, কনজাম্পশন, ওয়ান্টস, তারপরে এই সমস্ত বিষয়, ইউটিলিটি, নিডস, তারপরে ছিল আমাদের কনজাম্পশন। আজকে আমরা আলোচনা করলাম ইকোনমিক থিওরি এবং যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড এন্টারপ্রেনারশিপ। এই ছিল আমাদের প্রথম অধ্যায়। মোটামুটি এই পর্যন্ত প্রথম অধ্যায় শেষ।